মিলির বিয়ের ২ বছর পূর্ণ হলো আজ। ক্যালেন্ডারে এই দিনটাতে সে গোল করে দাগ দিয়ে রাখে, কোনোভাবেই যেন ভুল না হয়। এমনিতেই তার একটু ভুলো মনা স্বভাব। আজ থেকে ঠিকঠাক ২ বছর আগে মাহমুদের সাথে বিয়ে হয়েছিল তার। সম্পর্কটা আরও পুরনো, বছর ৫ আগের। দীর্ঘ সময় ধরে সম্পর্ক জিয়ে রাখার কৃতিত্বটা মিলি সবসময় নিজের করে নিতে চায়। মাহমুদ তাতে কোনো বাধা দেয় না কখনো। সে বাধা দেওয়ার মতো মানুষই না আসলে। দিনভর কম্পিউটার নিয়েই তার জীবন। মিলি মাঝে মাঝে অবাক হয় একটু আধটু। শপিং মলে ঘোরাঘুরির সময় অন্য নারীরা নিজেদের স্বামীদের সামনে রাখতে ব্যস্ত থাকে, পাছে অন্য মেয়েদের দিকে চোখ যেন না যায়। আর মিলি পড়ে অন্য সমস্যায়। কম্পিউটার ইলেকট্রনিক্সের যে কোনো দোকান সামনে পড়লে সেখান থেকে মাহমুদকে সরিয়ে আনা কঠিন একটা কাজ। শাড়ি চুড়ি কেনা বাদ দিয়ে মাহমুদ তখন সাউন্ড বক্সের দাম দর করতে লেগে যায়। ব্যাপারগুলো মিলিকে খুব বেশি ভাবায় না। সে যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, এইসব ছোটোখাটো বিপত্তি খুব ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করে সে। মিলির রাগকে খুব ভয় পায় মাহমুদ, তাই প্রয়োজন পড়লেই হালকা রেগে যাওয়ার ভান করে মিলি। কাজও হয় তাতে। আধা দর করা সাউন্ড বক্স হয়তো দোকানে ফেলে আসতে হয় মাহমুদকে। মিলির মাঝে মাঝে মনে হয় সে সতীনের ঘর করছে। বড়সড় একটা টেবিলে লাল নীল বাতি বসানো একটা যন্ত্রের মাঝে কি এত সৌন্দর্য খুঁজে পায় মাহমুদ? সে বোঝে না কী সব কাঠ রমটম আছে। নতুন কিনে আনলে ঘন্টার পর ঘন্টা সেগুলো হাতে নিয়ে দেখতে থাকে মাহমুদ। পাশে সেজেগুজে বসে থাকা বউ তার চোখেই পড়ে না। মিলি যদিও উপর দিয়ে রাগ দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে খুশি হয় যথেষ্টই। এই ভেবেই যে সে ছাড়া মাহমুদের জীবনে দ্বিতীয় কোনো নারীর আগমন সম্ভবই নয়। অদৃষ্টের পরিহাস বলে কয়ে আসে না। কালো মেঘ জমা আকাশের দিকে তাকিয়ে ২ হাত তুলে বৃষ্টির অপেক্ষায়। বাড়িয়ে রাখলেই রোদ হেসে ওঠে। জীবনটা এমনই। প্রকৃতি তার গাছ গাছড়াগুলোকে নিয়ে খেলতে পছন্দ করে। মিলিও সেই গাছ গাছড়াগুলোর ব্যতিক্রম না। তাই তো দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হলো সে। স্বাভাবিকভাবেই এবার মাহমুদ তার বিবাহবার্ষিকীর কথাটা ভুলে যাবে। অফিস থেকে ফিরলেই তাই তাকে চমকে দেওয়ার একটা সুন্দর পরিকল্পনা করলো মিলি। পরিকল্পনা বাস্তবায়নের সময় সন্ধ্যা ৬টা। এই সময়ে সাধারণত অফিস থেকে ফেরে মাহমুদ। তাই তো দুপুর ২টায় যখন কলবেল বেজে ওঠে, মিলির আত্মা উড়ে যাবার জোগাড় হয়। সারপ্রাইজ সামগ্রী কোনো রকমে ঢেকে ঢুকে রেখে মিলি যখন চুল ঠিক করতে করতে দরজা খুলল, তখন সে অবাক না হয়ে পারল না। দরজার সামনে ঔজ্জ্বল্য জলজল করতে থাকা এক তরুণী, ওরই বয়সী হবে। কোমর পর্যন্ত নেমে আসা রেশমি চুলগুলো দেখে ঈর্ষার কঠিন একটা স্নায়ুঝড় বয়ে যায় মিলির ভেতরে। নিজের অজান্তেই হাত চলে যায় তার আশের মতো জমাট বাঁধা চুলে। গায়ের রঙের তুলনা না করাই ভালো। মেয়েটার সামনে দাঁড়িয়ে মিলির নিজেকে নর্দমা থেকে উঠে আসা প্রাণী বলেই মনে হলো। এসব মুহূর্তে যা হয়, না চাইতেও তুমি বলতে গিয়ে আপনি বের হয়ে গেল মিলির মুখ দিয়ে। কাকে চাইছেন? মেয়েটা তার সুন্দর রোদ চশমা খুলে মিষ্টি করে একটা হাসি দেয়। আমি মিসেস মিলি মাহমুদের খোঁজে এসেছিলাম। মিলির কাঁধের পেছনে উকি দিল তরুণী। উনি কি বাড়িতে আছেন? সাধারণ মেয়েদের তুলনায় মিলির আত্মসম্মান বোধটা একটু বেশি। এহেন অপমানে গা জ্বলে গেল তার। কি ভেবেছে তাকে কাজের বুয়া? মিলি একটু মাথা উঁচু করে বলল, আমি মিসেস মিলি মাহমুদ। কি বলবেন বলুন। মেয়েটা চোখ সরু করে তাকায়, যেন বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে। এত কিছুর পর মেয়েটাকে পছন্দ করার কোনো কারণ পেল না মিলি। আমার অনেক কিছুই বলার ছিল, আমি কি ভেতরে এসে বসতে পারি? এবার প্রতিশোধের পালা। মিলি ইচ্ছে করে দেরি করে যেন সিদ্ধান্ত নিতে পারছে না। ২-৩ বার মাথা নেড়ে এমনভাবে আসুন বলল সে, মনে হলো তাকে ঢুকতে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। অন্য সময় হলে হয়তো মিলি মেয়েটাকে বসিয়ে চা বানিয়ে নিয়ে আসতো, কিন্তু আজকের ব্যাপার আলাদা। সেই যে বাড়ির কর্ত্রী সেটা বোঝাতে পায়ের উপরে পা তুলে বসলো সে। অভ্যাস না থাকার কারণে রগে টান লাগলো, কিন্তু সেসবের তোয়াক্কা করার সময় এখন নয়। কি বলবেন বলুন। মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমার নাম ইরা। যেই কথাগুলো বলবো আপনার জন্য হয়তো সহ্য করা কষ্টকর হবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি ভনিতা না করে আসল কথাতেই যেতে চাই। মিলি ভেতরে ভেতরে ধাক্কা খেলেও মুখের স্বাভাবিক অভিব্যক্তি ধরে রাখলো। মাহমুদ, যার সাথে এই ২ বছর যাবৎ এত স্বাচ্ছন্দ্য করে ঘর করে আসছেন আপনি, যাকে এত বিশ্বাস করে আসছেন এতদিন ধরে, আপনার কি মনে হয় সে খুব ভালো মানুষ? রেগে যায় মিলি। আমার বাসায় এসে আমারই হাজবেন্ড সম্পর্কে উল্টো পাল্টা কথা বলার মানেটা কি, হ্যাঁ? হাসল ইরা। আমি নিজেও মেয়ে, অন্য মেয়ের কষ্টটা আমি বুঝি, তাই আপনাকে সাহায্য করতে এলাম। আজ আপনি সত্যিটা জানতে পারলে হয়তো নির্বোধের মতো বাকি জীবন কাটাতে হবে না। মিলি কিছু বলে না, কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখা যাক কি বলতে চায় সে। ইরা তার হাত ব্যাগ থেকে একটা খাম বের করলো। তারপর বলল, মাহমুদ গত ১.৫ বছর ধরে আমার সাথে প্রেম করে আসছে।
ইভেন আমি জানতাম না সে বিবাহিত। নানা রকম টাল বাহানা করে সে তার বাসা বাড়ির ব্যাপারগুলো এড়িয়ে যেত। তার সাধাসিধে চালচলন, ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ, এসব ব্যাপার-স্যাপার দেখে ভাবতাম, তাকে সরল মনে বিশ্বাস করা যায়। দুদিন আগে জানতে পারি সে ২ বছর ধরে বিবাহিত, সুন্দর ঘর সংসার করছে। নিজেকে প্রতারিত মনে হলো, কিন্তু পরক্ষণে আপনার কথা মনে হতে দুঃখ কষ্ট সব ভুলে গেলাম। ভাবলাম আপনাকে সব জানানো দরকার আগে। অনেক কষ্টে ঠিকানা খুঁজে বের করেছি। মিলির হাত পা কাঁপতে থাকে, কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হয়। সে ভাবতেই পারে না মাহমুদের দ্বারা এসবও সম্ভব। মাহমুদের মতো সহজ সরল মানুষ সে খুব কমই দেখেছে। সেই মাহমুদ কি করে সম্ভব? সে ইরার দিকে তাকাতেই দেখলো ইরা হাসছে। বিশ্বাস হচ্ছে না? এই তো, আমারও প্রথম প্রথম বিশ্বাস হতে চায়নি। জানতাম আপনারও বিশ্বাস হবে না, তাই সাথে করে প্রমাণ নিয়ে এসেছি। এটার ভেতরে খামটা দেখালো সে। আমাদের কিছু ছবি আর আমাকে নিয়ে বিভিন্ন উৎসবে মাহমুদের দেওয়া কিছু কার্ড আছে। উঠে দাঁড়ায় ইরা। আমি আজ আসি। আমার ফোন নাম্বার খামের পেছনে দেয়া আছে, দরকার পড়লে যোগাযোগ করবেন। মিলি খাম হাতে নিয়ে বসে থাকে। তার পুরো পৃথিবী ওলট পালট মনে হয়। বাবা মায়ের সাথে জেদ করে ভালোবেসে যে ছেলেকে বিয়ে করলো, তাকে ছেড়ে আবার বাবা মায়ের কাছে ফিরে যাবে সে কোন মুখে? ইরা বলল, আমার উচিত ছিল আপনাকে সান্ত্বনা দেয়া, কিন্তু কি করব বলুন, আমার মানসিক অবস্থা বিপর্যস্ত। কিভাবে বেঁচে আছি আমি জানি না। খামটা খুলে ভেতরের কাগজগুলো টেবিলের উপরে ফেলল মিলি। পাশাপাশি দাঁড়িয়ে তোলা মাহমুদের সাথে ইরার কিছু ছবি। ইদানিং কম্পিউটারে অবশ্য এডিটিং করে অনেক কিছু তৈরি করা সম্ভব, কিন্তু এই ছবিগুলোকে সেরকম কিছু মনে হলো না। ছবির তারিখগুলোতে চোখ আটকে গেল মিলির। ১৩ই মার্চ, অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিল মাহমুদ। ১০ই জানুয়ারি, কোনো এক নিকট আত্মীয়ের অসুস্থতার কথা বলে মাহমুদ গিয়েছিল গ্রামের বাড়ি। কিভাবে পারলো মাহমুদ, মিলি বুঝতে পারে না। অন্য কোনো ছেলে হলে হয়তো ওর এতটা খারাপ লাগতো না, কেননা অন্য ছেলেদের মিলি এত নির্ভুলভাবে বিশ্বাস করতে পারতো না। মনে প্রাণে এইভাবে বিশ্বাস করার একই প্রতিদান দিল সে। কার্ডগুলো খুলে দেখতে থাকে মিলি। সুন্দর রংচঙা কাগজে বর্ণিল অক্ষরে সাজানো ভালোবাসার কথা। ছি, ঘৃণা জন্মে মিলির মনে। তীব্র ঘৃণা। ঘৃণার ছোটে থুতু ফেলতে ইচ্ছা হয় তার। ভেস্তে যায় সব রকম পরিকল্পনা। বিকেলে বাসায় ফিরে কম্পিউটারে খুটুর খাটুর করতে লেগে যায় মাহমুদ। মিলি দরজার পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। মাহমুদ দাঁত দিয়ে স্ক্রু ড্রাইভার কামড়ে ধরে হাত দিয়ে ঘুরিয়ে কিছু একটা খোলার চেষ্টায় তখন ব্যস্ত। মিলি অনেক কষ্ট করে কান্না আটকে রাখে। বুঝতেই পারে না কি করে এই মানুষটা এত বড় অন্যায় করলো তার সাথে। এত বছর ধরে যার পাশাপাশি হাঁটছে, এতদিন যার পাশে, যাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, তাকে অবিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু না করেই বা উপায় কি? এত এত ছবি, এতগুলো কার্ড, জলজান্ত একটা মেয়ে মানুষের কথায় বা কি করে অবিশ্বাস করা যায়? একটু দ্বিধা কাজ করে মিলির মনে। তার আত্মার সাথে মিশে থাকা মানুষটাকে অবিশ্বাস করে সে কি করে? বিশ্বাস করবে কয়েক টুকরো কাগজ আর রূপ ঝলসানো অপরিচিত একটা মেয়েকে? ঘড়ি দেখলো মিলি, বিকাল ৫টা। বাম হাতে থাকা খামটা উঁচু করে ধরল সে। ওপরে গ্লিটার পেনে জলজল করতে থাকা ফোন নাম্বার। ব্যাপারটার সমাধা আজই করতে হবে, নয়তো কখনোই না। খোলা আকাশের নিচে বসে আছে আপাতত মিলি। জায়গাটা একটা রেস্তোরাঁ। আজকালকার চল একটু এরকমই, রেস্তোরাঁয় বসে খোলা জায়গায়, ব্যান্ড পার্টি ঘরের ভেতরে। মিলি একা একা বসে নখ খুঁড়তে থাকে। নখ খোঁড়ার অর্থ হলো মানুষটার মনের ভেতরে অস্থিরতার বহিঃপ্রকাশ। চারপাশে অনেকেই অনেক গল্পে মশগুল, কিন্তু সেদিকে মিলির খেয়াল করার সুযোগ নেই। সে আপাতত অপেক্ষা করছে ইরা নামের মেয়েটার জন্য। মেয়েটার নামের মতোই আচার আচরণেও বেশ রহস্যময়তার ছাপ খুঁজে পেয়েছে মিলি। কোনো কিছু খোলসা করে বলেনি সে। সব কিছুই ধোঁয়া ধোঁয়া। মিলির এখন হাসি পাচ্ছে ইরার কথা বিশ্বাস করেছিল বলে। দূর থেকে ইরাকে হেঁটে আসতে দেখা গেল। পাথর বসানো কালো রঙের শাড়ি পরেছে সে। মনে হচ্ছে বিবাহবার্ষিকী মিলির নয়, তারই। টেবিলে বসতে বসতে ইরা বলল, কী সিদ্ধান্ত নিলেন তাহলে? মিলি মিটিমিটি হাসল। ব্যাগ থেকে খামটা বের করে ইরার দিকে বাড়িয়ে দেয় সে। আপনার জিনিস ফেরত দিতে এলাম, ওটা আপনার কাছে রেখে দিন। চোখ সরু করে তাকালো ইরা। আমার কথা আপনার বিশ্বাস হয়নি এখনো? এত কিছুর পরেও? এবার মিলি তার রোদ চশমা খুলে তাকায়। এত কিছু বলতে আপনি কি বোঝাতে চাইছেন আমি জানি না। আমাদের প্রায় ৫ বছরের সম্পর্ক। ৫ বছরের বোঝাপড়া, ৫ বছরের বিশ্বাস। সেটা কি মাত্র একদিনে এসবে ভাঙা যায়? তাও আবার অপরিচিত একজন মানুষের কথায়। একজন প্রতারকের জন্য এত মায়া আপনার? কপাল কুঁচকে যায় মিলির। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার কাজ শেষ, আপনি এবার আসতে পারেন। ইরা এবার খিলখিল করে হেসে ওঠে, হাসতেই থাকে হাসতেই থাকে। হাসির মধ্যে তার সেই ভাবা গাম্ভীর্যতা আর থাকে না, বরং কেমন জানি একটা ছেলে মানুষই ভাব।
মিলি একটু বেকুবের মতো বসে চারপাশে তাকায়। ইরার হাসি শুনে আশেপাশে টেবিল থেকে মানুষজন উঠে আসতে থাকে। নানা রকম মানুষজন, বৃদ্ধ, যুব, বাচ্চা সবাই। মিলির ঘোর লেগে যায় যেন। সে আবার ইরার দিকে তাকালো। ততক্ষণে ইরার হাসি থেমে গেছে। কংগ্রাচুলেশনস মিলি, তুমি পরীক্ষায় পাশ করেছো। মিলি বুঝতে পারে না মানে কি। ইরা কিছু বলার আগে আশপাশ থেকে মানুষজন এগিয়ে আসে হাসি মুখে। হ্যাপি অ্যানিভার্সারি মিসেস মাহমুদ। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গিফটের প্যাকেট রাখতে থাকে টেবিলের উপরে। ইরা চেয়ার ছেড়ে উঠে এসে মিলির পাশে বসলো। আসো নতুন করে পরিচিত হই, আমি ইরা, মাহমুদের কাজিন। দুদিন আগে কানাডা থেকে এসেছি। ওই যে ছেলেটাকে দেখছো, হাতের ইশারায় দেখালো ইরা। ও হলো মাহমুদ, আমার হাজবেন্ড। মিলির চোখ বড় বড় হয়ে যায়, অবাক হয়ে সে তাকিয়ে থাকে। ইরা হাসলো। যে কার্ডগুলো দেখেছো ওগুলো সত্যি, শুধু মাহমুদ নামটা আর একজনের। মিলি কিছু বলার খুঁজে পায় না, কোনো রকমে ঢোক গিলে বলে, এত কিছু কিসের জন্য? মুচকি হাসল ইরা। দুদিন আগে যখন আমি দেশে ফিরলাম, মাহমুদ ভাই এসেছিল রিসিভ করতে আমাদের দুজনকে। তাকে তোমার কথা জিজ্ঞাসা করলাম। সে বলল দুদিন পর তোমাদের অ্যানিভার্সারি। মিলির চেহারার প্রশ্নবোধকের জবাবে ইরা বলল, হ্যাঁ তার মনে আছে। সে বলল, তার সবসময় মনে থাকে, গতবারও মনে ছিল। কিন্তু কি করে জানি তুমি সারপ্রাইজ দিয়ে দিলে। আর তার মাথায় নাকি কোনো আইডিয়াই আসে না। আমি আবার চরম লেভেলের ফাজিল। ছোটবেলায় সব বদবুদ্ধি আমি দিতাম মাহমুদ ভাইয়াকে। এবারও তার ব্যতিক্রম হলো না। চোখ মটকালো ইরা। বললাম ভাবিকে উল্টোপাল্টা একটা খবর দিয়ে কনফিউজ করে দিলে সে অ্যানিভার্সারির কথা বেমালুম ভুলে যাবে। তখন সারপ্রাইজ দেওয়া যাবে। ভাইয়া বলো সে আশা না করতে। তুমি নাকি বিশ্বাসই করবে না যে সে এমন কিছু করতে পারে। আমি বললাম পৃথিবীর সব নারীর সবচাইতে দুর্বল দিক, এটা বিশ্বাস না করে যাবে কই। একটু থেমে সে যোগ করে, পুরো একদিন বসে এসব প্রমাণ তৈরি করলাম। দেখাই যাচ্ছে কাজে আসেনি, তোমাকে বিশ্বাস করানো যায়নি। মিলির চোখ ছলছল করছিল। গোটা একদিনের বিশাল মানসিক চাপ সইতে পারছিল না তার নাজুক মন। ইরা আবার কথা বলে, আচ্ছা ভাবি, একটা জিনিস বলো দেখি, তুমি ভাইয়াকে এত ভালোবাসো কেন? মিলি কিছু না বলে ধপ করে ইরাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সে কি কান্না, যেন তেন কান্না নয়, একেবারে ফুপিয়ে ফুপিয়ে কান্না, যেন নাকের জল, মুখের লিপস্টিক সব একাকার। ইরা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, টেনশন নিও না ভাইয়া, তোমাকে ছেড়ে যাবে না কখনো। মাহমুদকে হেঁটে আসতে দেখা গেল। ইরার পেছনে দাঁড়িয়ে মোটা ফ্রেমের চশমাটা উপরে উঠিয়ে মিলির দিকে তাকায় সে। হাসতে হাসতে বলে, কেমন সারপ্রাইজ দিলাম?